এক বাঙালি খুদে লিখে ফেললো তিনটে বই, বেস্ট সেলার, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, লিস্টটা বেশ লম্বা। আমার সেকেন্ড বই দ্য লকডাউন লাইফ অফ দ্য ইন্ডিয়ান কিড, দ্য ইন্ডিয়ান কিড ইন ইজিপ্ট। আমি 12 দিন ইজিপ্ট গেছিলাম, সেটা নিয়ে মা একটা অফার পায় যে আমার মা জাপান যেতে পারবে। জাপানিজরা রাস্তায় কোনো হর্ন বাজায় না, জাপানিজ স্কুলসই ওদের জন্য ঘর বলা যেতে পারে। কারণ আমি যখন স্কুলে গেছি আমাকে স্কুল নিজে থেকেই পরিষ্কার করতে হয়েছে। জাপানিজ ওকে বলে খুব হার্ড, সেরকম খুব একদম আমার হার্ড লাগেনি। আমার মনে হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার জন্য লার্ন করা ইট ওয়াজ ভেরি ইজি। তোকে জানতে চাইবে যে একটা 9 বছরের ছেলে কিভাবে একটা বিদেশকে দেখছে। প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তরই সুকুমার রায়ের এই কবিতাগুলোতে, যদিও সিম্পল মনে হয়, কবিতাগুলোতে বেঙ্গলির অনেক শব্দ আছে যেগুলো ইউজুয়ালি লোকে জানে না। আমি বলবো দারুণ একটা দেশ, ইজিপ্টের মতো দেশ আর হয় না। সেকেন্ড টপে থাকবে ইজিপ্ট, কারণ আমি যেখানেই গেছি আমি খুব ডিটেলে লিখেছি যে এনভায়রনমেন্ট কিরকম দেখতে। এডফু টেম্পল, একটা টেম্পল আছে, ওখানে একটা রুমের ভেতরে 137 খানা পারফিউমের রেসিপি আছে, দেওয়ালে ইনস্ক্রাইব করা, কতটা ফোটা কোন ইনগ্রিডিয়েন্ট দেবে সেরকমই। আর ফ্রান্স যখন 1799-এ নেপোলিয়ন এসে ইজিপ্টে ঢোকে, ইনভেড করে, তখন ফ্রান্স ওই সব জিনিস নিয়ে গিয়ে প্যারিসে চলে যায়। আর আমার মনে হলো এই বইটার গুরুত্ব হবে 10-20 বছর পর, যখন লকডাউনের ব্যাপারটা কেটে যাবে, তখন একটা নতুন জেনারেশন উঠে আসবে যারা জানতে চাইবে লকডাউন আচ্ছা কিরকম কাটিয়েছিল লোকেরা, যারা লকডাউন এক্সপিরিয়েন্স করেনি, তো তারা এরকম একটা বই পড়তে চাইবে। কারণ নমস্কার, আমি আপনাদের হোস্ট প্রতীক। ফ্রেমকথা স্টুডিওর আরও একটা পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই কথাটা কিন্তু খুবই সত্যি, যে কোনো বীজই খুব ছোট হয়, কিন্তু সেই বীজটা যদি একটা উর্বর জমি পায় তাহলে সে কিছুদিনের মধ্যেই একটা বটবৃক্ষে রূপান্তরিত হয়ে যায়। এমনই এক বীজ তার মায়ের নির্দেশিত পথে রোপিত হয়ে ক্রমান্বয়ে আমাদের চোখের সামনে এক মহিরুহে পরিণত হয়ে চলেছে। অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, এদের মতন নামি দামি লোকরাও তার বইটাকে রেকগনাইজ করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে আমি কাকে পরিচয় করাতে চলেছি। সো প্লিজ ওয়েলকাম দ্য ইয়ং অ্যান্ড ট্যালেন্টেড অথর মাস্টার সমৃদ্ধ চ্যাটার্জি। থ্যাংক ইউ। প্রথমে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো দারুণ আছি। তো তোমার মুখ থেকে প্রথম কিছু কথা জেনে নি তোমার সম্পর্কে। আচ্ছা, কোন স্কুলে পড়ছো? আমি তো বিডিএম ইন্টারন্যাশনালে পড়ি। ওকে, কোন ক্লাস? আমি এবার ক্লাস 9-এ উঠলাম, স্যার, মানে ফাইনাল ইয়ার। এখন এক্সাক্ট কত বছর বয়স চলছে? এক্সাক্ট এখন 13 বছর। 13 বছর বয়স চলছে এখন। স্কুলের সবথেকে প্রিয় টিচারকে? এবার আমার ছোটবেলা থেকেই অনেক টিচারকেই ভালো লেগেছে। আমার মতে টিচার একটা খুবই রেসপেক্টফুল ফিগার হয় আমাদের লাইফে, যারা আমাদের নলেজ দেয়। তো এই ক্ষেত্রে আমি সবচেয়ে ফেভারিট বা সেরকম কিছু নেই, কিন্তু আমার অনেক টিচারকেই খুব ভালো লাগে, এবার অনেক টিচারকে খারাপও লাগে। খারাপও লাগে? তো খারাপ লাগে তার কারণ যদি কিছু বলো আমাকে। না, কোনো কারণ সেরকম করে দেখতে গেলে যারা স্ট্রিক্ট, যেই টিচার, আমি তোমাকে একটু সাহস দিই মানে কারণটা বলার। আমি তখন স্কুলে পড়ি আর কি, আমার 11-12-এ আমার পিওর সায়েন্স ছিল। তো পিওর সায়েন্সে আমাদের কেমিস্ট্রি যে টিচার ছিলেন বুরানু বাবু, আমার মনে আছে এখনো, আমাদের একদম স্কুলের পাশে না, আমি মানে গভর্নমেন্ট স্কুলে পড়তাম, তো স্কুলের পাশেই আমাদের প্ল্যাটফর্ম ছিল, ট্রেন স্টেশন। তো ওনার ক্লাস যখনই থাকতো পিরিয়ডে গিয়ে আমি প্ল্যাটফর্মে ঘুমোতাম, উনি আমাকে এসে পেতেন না। তো একদিনকে আমার কোনো একটা বন্ধু বলে দিয়েছে যে স্যার প্রতীক কিন্তু ঘুমায়। তো একদিনকে উনি আমাকে এসে ধরেছে স্টেশনে, যেখানে আমি শুয়ে রয়েছি আর কি। বলছি তোমার ক্লাস কেন করিস না? তা আমি অকপটে স্বীকার করেছিলাম, স্যার আপনার ক্লাস আমার ঘুম পায়, বড় ডিসগাস্টিং লাগে স্যার, আমি কিছু বুঝতে পারি না, আমার ঘুম পায়, তাই জন্য আমি এসে প্ল্যাটফর্মে ঘুমাই। তো এইরকম কি কোনো কারণ আছে, মানে পড়ানো ভালো লাগে না বা বিহেভিয়ার ভালো লাগে না? ডিপেন্ড করে, এবার ওর সব টিচাররা তো পারফেক্ট হতে পারে না। আচ্ছা, তো হ্যাঁ, তাই জন্য। কিন্তু আমার কাউকে মানে একদম মন থেকে হেট করে এরকম কিছু নেই, সবাই টিচারদের যে যার জায়গায় সবাই ঠিকই আছে, আমি সেরকম করে কাউকে কিছু বলবো না। তো এবারে চলে আসি বন্ধুদের কথা। নিশ্চয়ই বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে? বেস্ট ফ্রেন্ড সেরকম একজন নেই আমার, এবার অঢের বন্ধু আছে, বা তাদের মধ্যে কাকে আমি, সবাই ভালো বন্ধু, এবার আমি কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে ক্যাটাগরাইজ করতে পারবো কিনা সেটা আমি জানি না। মানে বন্ধু অনেক আছে, কি সব থেকে ভালো সেটা জানা নেই? অনেকেই অনেক ভালো, কিন্তু আচ্ছা, কেন? আমার সবারই তো একটা বেস্ট ফ্রেন্ড থাকে, আমারও আছে। আমার সেই স্কুল বেলার বন্ধু আছে, মানে সেই আমার বেস্ট ফ্রেন্ড এবং এখনো রয়ে গেছে। আমি তার নামও করতে পারি পডকাস্টে, কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড থাকা তো উচিত, কেন থাকবে না? হ্যাঁ, সেটা তো মানছি, কিন্তু তাও আর কি। তো সেরকম বলতে গেলে আমি অনেকজনকেই বলে রেখেছি যে তোর নাম পডকাস্টে দিলে আমায় ক্যান্টিনের বিরিয়ানি খাওয়াবি, কিন্তু এবার যেহেতু আমাদের ক্লাস 9 হয়ে যাচ্ছে, 9-এ কোনো ক্যান্টিন নেই, তাই আমি সত্যিকারের উত্তরটাই বলেছি। আমার ক্লাস 1 থেকেই একটা ভালো বন্ধু আছে, অঙ্কুশ নাম, ওই আমার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো এত পডকাস্ট করার পর, বিভিন্ন জায়গা থেকে রেকগনাইজেশন পাওয়ার পর, বন্ধু বান্ধবদের কাছে মানে
কি শুনতে হয়, মানে লাইক একটা সেলিব্রিটি ফিল আসে? না, আমি ওরকম কোনোদিনই করি না। ইনফ্যাক্ট আমি কাউকে গিয়েও বলি না যে আমি এটা করেছি, বই লিখেছি, সেটা করেছি। তারা তো দেখছে, এখন তো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল সবকিছু, ইউটিউব ইন্টারনেটে দেখা যাচ্ছে। না, বন্ধুরা তো বন্ধুই থাকে, এবার যতই উঁচু লেভেলে চলে যায় কিনা, আমি যদিও আমি মনে করি আমি কোনোই উঁচু লেভেলে যাইনি, আমি এখনো সাদা মাটা ছোটোখাটো আমি ওরকমই আছি, কিন্তু আমি এরকম নয় যে আমাকে আমি যারা আমায় সেলিব্রিটি হিসেবে ট্রিট করে আমি জেনে নেবো তারা আমার আসল বন্ধু নয়। তারা আমার সাথে বন্ধু হবে বলে বন্ধুত্বটা করছে, কিন্তু কয়েকজন আছে এমনি কথাবার্তা বলতে বলতে এমনি বন্ধু হয়ে যায়। সেরকম বন্ধুরাই ভালো আমার মনে হয়। কারণ না, এমন কি কখনো হয় যে বন্ধুরা জিজ্ঞাসা করলো যে একটু আমাকে টিপস দে কি করে আমি ফেমাস হতে পারি, বা ভালো কিছু পড়ার টিপস দে, যে কি করা যেতে ফেমাস পারে? নয়, সবাই টিপস চায় বই কি করে লেখা যেতে পারে, আমি ওইটাই চেষ্টা করি যে সবাইকে হেল্প করা এসব ব্যাপারে। আচ্ছা, বেশ ভালো। হ্যাঁ তো ঠিক আছে, এটা তো স্কুল গেল, বেশ স্কুলের মজার কথা গেল। হ্যাঁ। এবার আমি যা শুনেছি আর কি আগের পডকাস্ট থেকে, তোমার বলার কথাই এগুলো, তুমি নাকি খুব অলস, মানে কুড়ে আর কি। আর এটা আমার বিভিন্ন জায়গা থেকে শুনতে হয়েছে। তুমি কোথাও কোথাও নিজে বলেছো যে আমি তো সব কাজেই ফাঁকি মারি। কেউ একজন ফেমাস ব্যক্তি যিনি বলেছিল যে যাদের অলস মস্তিষ্ক হয় তারা নাকি খুব কঠিন কাজের সহজ রাস্তা খোঁজে, তুমিও কি তাই করো? আমি সেরকম ভাবে আমি অলস নই। একটা পডকাস্ট হয়েছিল আমার, সেখানে আমি বলেছিলাম আমি অনলাইন ক্লাসে ফাঁকি মারতাম, ঠিক আছে? তো ওরা কি করেছিল, ওরা এরকম আমার একটা ছবি দিয়ে সাইডে লিখে দিয়েছে আমি ফাঁকি মারতাম। তো লোকে ভাববে যে আমি সবই ফাঁকি মারি, কিন্তু আমি ফাঁকি মারি না, আমি ফাঁকি মারার ছেলে নই। আচ্ছা, আমার যেটা ভালো লাগে না সেটা আমি করি না, তাছাড়া আমার যেটা ভালো লাগে আমি সেটা মন দিয়েই করি, আর আমার ইনফ্যাক্ট ওটা করতেও ভালো লাগে, কারণ আমি নিজে থেকেই বই লিখি, নিজে থেকেই চেক করি, নিজে থেকেই যা বইয়ের রিলেটেড কাজ করা কিছু যদি অ্যাড করার থাকে ওটা নিজেই করি। তো এইসব ব্যাপারে আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করি, কিন্তু যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমি ফাঁকিও মারি না, সেটা করি না। কখন মনে হয় যেটা করতে ভালো লাগছে না? এটা তো বোঝাই যায়, কিছু যদি আমি করি আমার যদি বোরিং না লাগে। করে কি করে বোঝা যায় যে করতে ভালো লাগছে না? না, আমি যেটা যদি কিছু করি আমার মনে হচ্ছে আমার করতে ভালো লাগে না, ধরে নিন আমি একটা অঙ্কের চ্যাপ্টার করছি, আমার সেটা একদমই বিরক্ত লাগছে, আমি সেটা করবো না, পরীক্ষার আগে করব। তো আমি ওরকম আছি যে মানে আমি যেটা আমার ইচ্ছে করছে না সেটা আমি করতে চাইবো না, আর সেটা করবো পরে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। বেশ, স্কুল জানলাম, বইয়ের কথা তো অলরেডি জানি আমরা, বই লেখার কথা। তো স্কুল পড়াশোনা বাদ দিয়ে, বই লেখা বাদ দিয়ে আর কি করা হয়? আমি তাছাড়া গান গাই, আমি ছবিও আঁকতে ভালোবাসি, আমি ছবি আঁকা শিখিও। আর তাছাড়া আমি মাঝে মধ্যে ইচ্ছে করলে কবিতা লিখি, এবং তাছাড়া আর কি নর্মাল মানে গান গাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা, তাই তো? আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি সেটা করি, আমি ক্যারাটেও করি, আমি ক্যারাটে শিখি, কিন্তু রিসেন্টলি আমার ক্যারাটের প্রতি একটু ইন্টারেস্ট চলে গেছে। কেন? সেটা আমিও জানি না, মানে ভালো লাগে না, কসরতটা বেশি হয় ওখানে? না আমি সেরকম কিছু না, আমার ক্যারাটে করতে গেলে মাঝে মধ্যে মনে হয় যে আমার ইচ্ছে করছে না, বুঝতে পেরেছি। প্রোক্রাস্টিনেশন আর কি। একটা প্রশ্ন আমার অনেক পরে করার ইচ্ছা ছিল, কিন্তু যখন তুমি এখনই বলে ফেললে গানের কথা, আমি একটা প্রশ্ন করি। গান আমি শুনেছি অলরেডি, মানে আমি তো একটু রিসার্চ করেছি তোমাকে নিয়ে। তো গান আমি যেটা শুনলাম, খুব অদ্ভুত চয়েস। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, এই গানের চয়েসটা কেন? আচ্ছা, আমি ফার্স্টলি আমি খুব ভিনটেজ এবং রেট্রো গান শুনতে প্রেফার করি, যেরকম কিশোর কুমার, মান্না দে। মানে এই শখটা এলো কোত্থেকে, মা না বাবা? হেমন্ত মুখোপাধ্যায়, এটা আমার নিজে থেকেই এসেছে। ওকে। আমার মা আর বাবা দুজনেই খুব ভার্সেটাইল মিউজিক টেস্ট, এটা মিউজিক হিসেবে ক্লাসিফাই করলেই মা বাবা শোনে, কিন্তু আমার একটা চয়েস আছে যে আমি এরকম শুনবো। আমি ইউজুয়ালি আমি রেট্রো গান শুনতে খুব ভালোবাসি, অ্যাজ আই সেড, মানে আমার বিটলস বা এদের গান খুব ভালো লাগে। আচ্ছা। এবং তারপরে একটু এগিয়ে আমার এখন আমি কেকের গান খুব ভালোবাসি, এবং তারপরে ইনফ্যাক্ট বেঙ্গলি সিঙ্গার বলতে গেলে অরিজিৎ সিং এর গান খুব ভালো লাগে। তো সেরকম ভাবে দেখতে গেলে আমার এই গানটা খুব ভালো লেগেছিল, কারণ এই গানের লিরিক্সটা খুব মিনিংফুল, আর হেমন্ত মুখোপাধ্যায়ের এই ভারী গলায় খুব স্যুট করে। তো আমি তাই জন্যই এই গানটা আমার খুব ভালো লাগে। ব্যাস, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। হ্যাঁ, আর কিছু না আর কি। হ্যাঁ, বাহ, বেশ ভালো। তো এটা তো আমরা জানলাম, এবার যেটা সবাই জানে আমি চাইছি সেটা তুমি একটু ছোট্ট করে সাম আপ করে দাও, যে তোমার এই 3টে বই যেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে। অলরেডি আমরা অনেক পডকাস্টে শুনেছি, অনেক জায়গায় শুনেছি তোমার মুখ থেকে, তবু আজকে তুমি একটু ছোট করে সাম আপ করো যে তোমার এই 3টে বই কি নিয়ে লেখা, এবং তুমি বইটা কেন লেখা স্টার্ট করেছিলে, তারপর আমরা বাকি বিষয়টায় যাব। আচ্ছা, তো প্রথমে আমি বলি আমার ফার্স্ট বই অ্যান ইন্ডিয়ান কিড ইন জাপান, সেটা আমি 2022-তে লেখা স্টার্ট করি, 9 বছর যখন বয়স ছিল, এবং সেটা পাবলিশ হয় 2023-তে যখন আমার 10 বছর বয়স ছিল। আমার সেকেন্ড বই দ্য লকডাউন লাইফ অফ দ্য ইন্ডিয়ান কিড তোমার 2024-এ পাবলিশ হলো, সেটা আমি 10 বছর বয়সে লেখা স্টার্ট করেছি, 11 বছর বয়সে শেষ হয়েছে। এবং আমার থার্ড বইটা
দ্য ইন্ডিয়ান কিড ইন ইজিপ্ট, আমি 12 দিন ইজিপ্ট গেছিলাম সেটা নিয়ে। তো সেইটা 2025-এ পাবলিশ হয়েছে, যদিও আমি 2024-এর শেষ দিকে লেখা স্টার্ট করি। পাবলিশ হয় তখন আমার বয়স 12, মানে এই থার্ড বইটা। তো এই 3টে বই দেশ পাবলিকেশনের থ্রু পাবলিশ হয়েছে, তুমি যেটা প্রথমে বললে মানে পডকাস্টার। তো এবার যেটা আমি যদি আমি বলি আমি কেন বই লেখা স্টার্ট করলাম, তো আমার একটু কিছু বছর পিছিয়ে যেতে হবে। বছরটা তখন 2022, কোভিড কমে গেছে, অনেক কমে গেছে, তখন মোটামুটি চলে গেছে, এবং তাই জন্যই অফলাইন ক্লাসেস মানে আবার শুরু হয়েছে। অনলাইন ক্লাস 2 বছর চলছে, তারপরে লোকে খুব বোর হয়ে যাচ্ছিল, তারপরে অফলাইন ক্লাস আসতে সবাই খুব খুশি। এবং তখন আমার মা একটা অফার পায় যে আমার মা জাপান যেতে পারবে কিছু দিনের জন্য না, কিছু মাসের জন্য, 4 মাস। এবং অফারটা খুব সারপ্রাইজিং, কারণ আমিও নাকি মায়ের সাথে অ্যাপারেন্টলি যেতে পারি, আমার বাবাও যেতে পারে। তো আমরা শুনি খুব লাফালাফি করি, আমি অ্যানিমে ছোটবেলা থেকেই দেখি বেশ। তো আমার শুনে খুব ভালো লাগলো যে আচ্ছা আমি জাপান যাবো, যেখানে অ্যানিমে বেস্ট। তো আমি খুবই এক্সাইটেড হই, আমি লাফালাফি স্টার্ট করে দিই, এবং মা আমার স্কুলে গিয়ে পারমিশন নেয় যেরকম একটা ট্রিপ করা যাবে কি 4 মাসের জন্য। স্কুল প্রথমে হেজিটেন্ট ছিল, কারণ অবভিয়াসলি অফলাইন ক্লাসেস আবার খুলেছে, আবার 4 মাসের জন্য একটা ছাত্রকে ছেড়ে দেবে। কিন্তু এই জন্য আমার স্কুলকে খুব ভালো লাগে। স্কুল ইভেনচুয়ালি লেট গো বললো, কিন্তু আমার মাকে সাইন করতে হয়েছিল যে এটা ফার্স্ট আর লাস্ট টাইম মা এরকম রিকোয়েস্ট করছে। তো যাই হোক, এরকম অনেক কসরত করে আমরা ফাইনালি গেলাম জাপান। আমরা হিরোশিমাতে গেছিলাম, সাইজোতে ছিলাম, এবং সেখানে আমি আমার ডায়েরি মেনটেন করা স্টার্ট করি। আমার মা একটা ডায়েরি দিয়েছিল, যাতে আমি একটা ফরেন কান্ট্রিতে অল্প বয়স, তখন 9 বছর বয়স, তখন গেছি, এবং এটা খুব একটা স্পেশাল ব্যাপার। তো আমি যাতে লিখে রাখি আমি প্রত্যেকদিন নিয়মিত কি করছি, আমার ফিলিংস, আমার এক্সপিরিয়েন্সেস, একটা নতুন দেশে, একটা বিদেশে এসে কীরকম আমার লাগছে, তাও আবার একটা জাপানের মতো দেশ, এরকম একটা দেশে এসে আমার কীরকম লাগছে সেটা আমি নিয়মিত লিখতাম, প্রত্যেক দিন ডায়েরি লিখতাম। এবং আমার মা যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমার বাবা মার্শাল আর্টিস্ট। আমার মা ওখানে হিরোশিমা ইউনিভার্সিটির কাজ হিসেবে, মানে ওয়ার্ক করার জন্য একটা আমি অত জানি না, কিন্তু ওইরকম একটা কাজে গেছিল। তো হিরোশিমা ইউনিভার্সিটির আরেকটা প্রফেসর, তার নাম প্রফেসর কৌশিক দাস, মানে আমি যাকে কৌশিক জেঠু ডাকি, আমার বইয়ের খুবই প্রিয় চরিত্র। এবং কৌশিক জেঠু কি করেছিল, কৌশিক জেঠু আমার জাপান এক্সপ্লোর করতে খুব হেল্প করেছিল। উনি খুবই ফানি আর খুব কাইন্ড, আমার ওনাকে খুবই ভালো লাগে। এবং এখনও আমাদের যদি দেখা হয় আমরা সেই জাপান নিয়েই কথা বলি। বিশেষ করে বলতে গেলে কৌশিক জেঠুই যিনি যে আমায় এমন করে জাপান দেখিয়েছিল আমি কোনোদিনও ভুলবো না। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে আমি ডায়েরি প্রত্যেকদিন মেনটেন করতাম, এবং ইউজুয়ালি আমি ইভিনিং টাইমটাই লিখতাম, আর তখন আমার মা ইউনিভার্সিটি থেকে ফিরতো। তো একদিন আমি ডায়েরি লিখছি, আমার মা তখন ইউনিভার্সিটি থেকে ফিরলো, ফিরেই বলছে যে জানিস এরকম একজন ছিল অ্যানে ফ্র্যাঙ্ক, যিনি একটি জুইশ গার্ল, ডায়েরি অফ আ ইয়াং গার্ল, সেটা তার একটা ডায়েরি তিনি লিখতো, যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2-এ কী কী হচ্ছে, ওনার ফিলিংস কী, মানে অ্যানে ফ্র্যাঙ্ক কী ফিল করতো, সেসব ডায়েরিতে নিয়মিত লিখতো। এবং তিনি করেই বলছি, তিনি আনফর্চুনেটলি মারা যান, তার মাও মারা যায়, খুবই স্যাড। এবং তার বাবা সামাও হি সার্ভাইভ। তো ওর বাবা বইটাকে পাবলিশ করে, মানে ওর ডায়েরিটাকে পাবলিশ করে, বইটার নাম হয় দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। তো ওই বইটা খুবই ফেমাস, কারণ লোকে জানতে চায় যে একটা ইয়াং মেয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 কিরম চোখে দেখছে। এবং তখন যখন এটা মা বলে, আমি বলি আরে আমিও তো একটা বিদেশে আছি। আমার মা বললো তুই ডায়েরি লিখলে পরে তুই দেখবি তুই ছোটবেলা অল্প বয়সে কিভাবে জাপানকে দেখেছিলিস। আমি বললাম তাহলে তো আরে লোকেও তো তাহলে জানতে চাইতে পারে যে 9 বছরের ছেলে কিরমভাবে একটা বিদেশকে দেখছে। একদম। তাহলে আমি মাকে বলি যে আচ্ছা আমি কি তাহলে মানে একটা বই লিখতে পারি আমার ডায়েরিটাকে কনভার্ট করে। তখন মা আর বাবাও তখন ওখানে ছিল, দুজনেই বললো যে হ্যাঁ নিশ্চয়ই, আমি যদি পুরো মন দিয়ে লিখি তাহলে আমি ডেফিনেটলি মানে ডায়েরিটা বই করা যেতে পারে। তো আমি কি করি, মানে আমার ডায়েরিটা আমি লিখছি, কিন্তু আমি ডায়েরিটা 1 মাস পর, মানে জাপানে যেমন মোটামুটি 1 মাস পর এরকম একটা কথা হয়েছিল, তো আমি ডায়েরিটা থেকে পড়ে MS ওয়ার্ডে লিখতাম। কিন্তু আমার 1 মাসের সেটব্যাক ছিল, তো ইভেনচুয়ালি আমি কভার করতে 18টা চ্যাপ্টার ডিভাইড করে ফাইনালি আবার ইন্ডিয়াতে এসে তখন আবার একটা ব্রেক নিতে হয়েছিল, মানে এক্সামস ছিল, ক্লাস 5-এ পড়তাম তখন। তারপরে এইভাবে শেষমেশ ইভেনচুয়ালি বইটা দাঁড়ায়, 18টা চ্যাপ্টার হয়, এবং এখন ওটা লোকাল বেস্টসেলার। এই বইটা অনেক সেলিব্রিটিসও পেয়েছে, তো আমি সেটা নিয়ে খুবই খুশি। বই লেখাটা শুরু হলো, তো এখান থেকে আমার একটা প্রশ্ন খুব মনে জাগছে, মায়ের দেওয়া ডায়েরি আর অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি,
তো এই মায়ের দেওয়া ডায়েরি তোমাকে আর অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমার এই বই লেখা শুরুর জন্য? যদি আমি সত্যি করে বলি, আমার মা যদি ওই ডায়েরিটা না দিত তাহলে তো কোন রকম ভাবে আমার মেমোরি আমি কি করছি সেটাই সেভ হতো না, মানে আমার ব্রেনে সেভ হতো না। তো আমার মনে হয় সেটাই মোর ইম্পর্টেন্ট দেন অ্যানি ফ্র্যাঙ্কের ওইটা। কারণ আমার মনে হয় সামওয়্যার দিয়ে আমি এরকম জানতে পারতাম যে আচ্ছা আমার ডায়েরিটাও বই হতে পারে। তো সেটা আমি তারপর হয়তো আমি বই ফিউচারে কোনোদিনও করতাম। তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট কি মা প্রথম ডায়েরিটা দিল বলে লেখাটা হলো। হ্যাঁ, নাহলে তো লেখাটাই হতো না, তাহলে জেনেও লাভ হতো না। হ্যাঁ, ওটাই ঠিক। তাহলে ডায়েরিটা পেলাম বলেই লেখাটা স্টার্ট হলো। তুমি তো জাপান গেছো, গিয়ে অনেক কিছু দেখেছো, কালচার দেখেছো, ওদের চলাফেরা, জীবনযাত্রা। তোমার কি মনে হয় যে এমন একটা ওদের হ্যাবিট যেটা আমাদের ইন্ডিয়ানদেরকে অ্যাডপ্ট করা উচিত, এবং উল্টো দিকে ইন্ডিয়ানদের এমন কোনো হ্যাবিট যেটা ওদেরকে অ্যাডপ্ট করা উচিত? প্রথমত একটা হ্যাবিট হলো রাস্তায় না নোংরা করা। এবার আমি এটা বলবো না সব ইন্ডিয়ানরা করে, কিন্তু কয়েক ইন্ডিয়ানরা কি করে, ওটা যেটা খাচ্ছে ওরা বলে এটা তো এটা শেষমেশ একটা রাস্তাতেই পড়বে, ওটা বলে ফেলে দেয়। কিন্তু আমি একটা কথা বলতে হবে, সেটা জাপানে নেই, ওরা সবাই পকেটে জিনিস রাখে, কিন্তু ওদের প্রপার পাবলিক ডাস্টবিনও রাস্তায় রাস্তায়। জাপানিজরা রাস্তায় কোনো হর্ন বাজায় না। এটা আমি 4 মাস যখন জাপানে ছিলাম আমি এটা লক্ষ্য করেছিলাম, একবারও হর্ন শুনিনি। এবং আমার এই কথাটা বললাম বাইরে থেকে এক্ষুনি একটা হর্ন এলো। তো এটাই আমি বলছি, যদি আমি বলবো না হর্ন একদম থামিয়ে দিতে, কিন্তু যদি হর্ন বাজানো ইন্ডিয়াতে একটু কমানো হয় তাহলে সেটা নয়েজ পলিউশন রিডিউস করতে পারে। কিন্তু ইন্ডিয়া যেরকমই হোক, আমার ইন্ডিয়াকে খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগবে। আর কিন্তু এবার আমি যদি বলি ইন্ডিয়ানদের কিছু একটা যেটা জাপানের অ্যাডাপ্ট করা দরকার। লোকে সবসময় বলে যে জাপানের ওয়ার্ক কালচার খুব বাজে, কারণ ওখানে লোকে 10-12 ঘন্টা কাজ করে, রুম থেকে বেরোয় না, আর ভালো করে খায় না, আর ইভেনচুয়ালি লেটার অন ইন লাইফ দে সুইসাইড। এটা খুবই শোনা যায়। এবার আমি বলবো না ইন্ডিয়ার ওয়ার্ক কালচার খুব ভালো, কিন্তু ইন্ডিয়ার ওয়ার্ক কালচারে কয়েকটা ভালো জিনিস ওরা জাপানিজ লোকেরা নিতে পারে। ওকে, তাহলে ওদের কাছ থেকে যে পরিবেশ পরিষ্কার রাখো এই ব্যাপারটা, মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট, এটা ওদের থেকে নেওয়া উচিত আমাদেরকে, এবং আমাদের থেকে আমাদের ওয়ার্ক কালচারটা ওরা নিতে পারে। হ্যাঁ, এটাই। এবং আরেকটা জিনিস নিতে পারে, সেটা হলো গিয়ে আমরা ছোটবেলা যখন ছিলাম সবাই মা বাবার সাথেই ঘুমিয়েছি, কিন্তু জাপানে কি হয় ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়। ওকে, ইনফ্যাক্ট এটা ওদের ট্র্যাডিশনসের সাথে জড়িত। ওরা কি হয়, বাচ্চা ওদের জন্ম দিলে বাচ্চাকে ছোটবেলা থেকে ওরা ইন্ডিপেন্ডেন্ট করে দেয়। কিন্তু এটার অনেক সাইড এফেক্টসও আছে। আমার মনে হয় এইটা যদি ইন্ডিয়ান প্যারেন্টসদের মতো একটু আতুপুতু করে রাখে সেটা অনেক ভালো হতো। কারণ আমার যদি জল দরকার পড়ে, আমি প্রথমে দেখি মা বাবা আশেপাশে কিছু আছে কিনা, তাদেরই আমি জল দিতে বলি। এবার লোকে বলবে আমি খুব বাজে, কিন্তু এটা কথা না। আমার মনে হয় এটা অর্ধেক ইন্ডিয়ান বাচ্চারা এরকমই করে, কিন্তু আমার মা বাবা জল চাইলেও আমি দিই। ইনফ্যাক্ট এরকম কয়েকটা কাজের মা বাবার সেবা করা, মানে ছোটবেলা থেকে সঙ্গে থাকলে বন্ডিংটা ভালো হয়। তুমি তো জাপানে কি স্কুলেও গেছো, স্কুলে পড়েছো, তো স্কুলে তো মানে স্কুল মানে বাচ্চা, তোমার মতন বয়সী সবাই। তোমার কি মনে হয়েছে যে ওদের কি মূল্যবোধ নৈতিকতা কোথাও আমাদের থেকে কম, মানে যেহেতু ওরা প্যারেন্টসের সাথে থাকছে না, সেই প্যারেন্টসদের ভালোবাসাটা পাচ্ছে না? একদমই নয়, এর থেকে অনেক বেশি আমাদের থেকে। কারণ জাপানি স্কুলসই ওদের জন্য ঘর বলা যেতে পারে। কারণ আমি যখন স্কুলে গেছি আমাকে স্কুল নিজে থেকেই পরিষ্কার করতে হয়েছে, কারণ জাপানি স্কুলে কোনো স্টাফ থাকে না ক্লিনিং এর জন্য। স্টুডেন্টস আর টিচার্সরা নিজে থেকে বাথরুম পর্যন্ত ক্লিন করে স্কুলের। এবং এটা থেকে কি দেখা যায় যে আমরা যাতে মানে এমন করে দুনিয়াকে দেখি যে কোনো কাজই ছোট নয়, যে আজকে একটা ক্লিনার আমরা যদি তাকে একটা ছোট চোখে দেখি, জাপানিজরা তারা দেখবে না, কারণ তারাও বাড়িতে ক্লিনিং করবে। এবং এই যে ওরা স্কুলে ক্লিনিং করছে, এইটা করে ওদের বাড়িতে ক্লিনিং করতে কোনো দ্বিধাবোধ হবে না। আমরা ভারতীয়রা যেভাবে কাউকে ভালোবাসি বা ভালোবাসা দেখাই, সেখানে কি কোথাও মনে হয় জাপানিজরা একটু কঞ্জুস, মানে তারা সেভাবে ভালোবাসা দেখাতে পারে না? ভালোবাসা তো মানুষ একই রকম ভাবেই সব জাত, সব ধর্ম, সব দেশের সবাই তো ভালোবাসা নিজের মতো করে প্রকাশ করে। এবং একটা দেশেই আমি ধরে নাও ভালোবাসা একরকম করে প্রকাশ করি, তুমি একরকম করে প্রকাশ করো, তো এটা বলা খুব মুশকিল। ওকে, এই পডকাস্ট যারা দেখবে, তোমার বয়সী যারা দেখবে বা বড়রাও যারা দেখবে, তাদেরও একটা প্রশ্ন থাকবে। নতুন তো ভাষা শিখতে হয়েছিল জাপানে গিয়ে, জাপানিজ ভাষা। তো একটা নতুন ভাষা শেখার কি মজা, মানে একটা নতুন ভাষা শিখতে গিয়ে কি হার্ডেল ফেস হলো, কি মজা হলো, সেগুলো যদি একটু বলো। মজা বিশেষ হলো যখন আমি জাপানিজ পুরো ভাষার বেসিক শিখে গেলাম, তখন আমি যেখানে যাচ্ছি যা খুশি বলতে পারছি, জাপানিজদের সাথে জাপানিজে কমিউনিকেট করছি, এবং লোকে দেখছি ইন্ডিয়ান জাপানিজ বলছে ভালোভাবে, তো ওরা খুব খুশি হচ্ছে, আমার এটা খুব ভালো লাগে। মানে আমি পুরোটাকে হার্ডেলস পের করে এটাই মজাটা পাই। মজাটা শিখতে শিখতে আমি সেরকম
জাপানিজ লোকে বলে খুব হার্ড, সেরকম খুব একদম আমার হার্ড লাগেনি। জাপানিজের ডিভিশনস আছে, হিরাগানা কাতাকানা আছে, কিন্তু কাঞ্জি একটু বলা যেতে পারে হার্ড, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে কাঞ্জি থাকে। কিন্তু অক্ষর আ ই উ এ ও এগুলো করতে গেলে হিরাগানার কাতাকানা আছে। তো অত ডিটেলসে যাবো না, কিন্তু তাও আমার মনে হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার জন্য লার্ন করা ইট ওয়াজ ভেরি ইজি। আই লার্ন দ্য বেসিক্স ইন অলমোস্ট 20 days অ্যান্ড আমার বিশেষ কোনো স্ট্রাগল হয়নি। আমি ইনফ্যাক্ট আমার ভাষাটা শিখতে খুবই ভালো লাগতো। তো হ্যাঁ, এটাই, আমার কোনো বিশেষ স্ট্রাগল কিছু হয়নি, আমার শিখতে খুবই মজাই পেয়েছি আমি পুরোটা। জাপানিজ শেখার পর অন্য কোনো ভাষা শিখতে ইচ্ছা হলো? আমি জাপানিজ ভাষা শেখার পর খুবই কনফিডেন্ট হয়ে গেলাম, এবং আমি তখন খুব ছোট ছিলাম, তো ডুওলিঙ্গোতে খুলে দেয় 20টা ভাষা একসাথে শেখা স্টার্ট করলাম। সেটা তো আর হলো না, কারণ 20টা ভাষা কে আর একসাথে শিখতে পারে। আমি ফ্রেঞ্চ নিয়ে নিয়েছিলাম, জার্মান নিয়ে নিয়েছিলাম, এমন এমন ভাষা নিয়ে নিয়েছিলাম যেগুলোর নাম আমি কোনোদিন আগে শুনিনি। তো আমি আর সেরকম ওই যে একবার হলো না, আমি আর এগোতে পারিনি, মানে ইন্টারেস্ট আর গ্রো করলো না। না, আমার যদি একটা সময় ফ্রেঞ্চ শেখার চেষ্টা করছিলাম, কিন্তু একটা ক্যাটের নাম কিভাবে বলতে হয়, ছেলের নাম কিভাবে বলতে হয়, ওখানে আটকে আছি, আমি আর এগোতে পারিনি 3 বছর ধরে একই জায়গায়। বেশ, জাপান পর্বকে এবারে এন্ড করব, তার আগে তুমি বলো, এই যে বইটা তুমি লিখলে, এই বইটা কেন পড়বে সবাই, তোমার কি মনে হয়? অ্যাজ আই সেড, আমার মনে হয় লোকে এইটা পড়বে কারণ লোকে জানতে চাইবে যে একটা 9 বছরের ছেলে কিভাবে একটা বিদেশকে দেখছে। এবং আমার এটা নট অনলি একটা ডায়েরি, এই বইটাকে একটা ট্রাভেল অ্যান্ড মানে মনোলগ হিসেবে ইউজ করা যেতে পারে। কারণ যদি কেউ জাপান ঘুরতে চায়, আমার বইটা দেখে জানতে পারে কোথায় কোথায় যেতে পারবে। এবং কারণ আমি যেহেতু খুবই ডিটেলে লিখেছি প্রত্যেক দিন নিয়ে, প্রত্যেক সময় নিয়ে, তাহলে লোকে জানতে পারবে যে মানে লোকে অনেকেই আমাকে যারা বইটা পড়েছে বলেছে যে চোখের সামনে দেখতে পাচ্ছে কি কি হচ্ছে, মানে ইমাজিন করতে পারছে। আরেকটা জিনিস আমি যেটা করেছি, আমি খুবই সিম্পল ভাষায় পুরোটা লিখেছি, আমি কোনো রকম কঠিন ওয়ার্ড ইউজ করিনি। যদি আমি মাঝে মধ্যে যেটা আমি করি, এটা রাস্কিন বন্ডের লেখা স্টাইলেও খুব দেখা যায়, একটা দিন ধরে নাও লিখলাম, তার মধ্যেখানে একটা খুব কঠিন ওয়ার্ড ধরে নিলাম, ঢুকিয়ে দিলাম, কিন্তু এমন জায়গায় ঢুকালাম সেদিক সেন্টেন্সটা লোকে পরে বুঝে যাবে ওয়ার্ডটার মানে কি। এটাতে ওদের একটা ওয়ার্ডের স্টক বাড়লো, আর আমার খুব ইমেজটাও একটু বেড়ে গেল। তো আমি এভাবেই করি ব্যাপারটা, এবং আমি খুব কঠিন কিছু লিখি না, আমি খুবই সরল ভাষায় লিখি, সবাই পড়তে পারবে এমন করে লিখি। প্রত্যেকটা বই ইনফ্যাক্ট খুব সরল ভাষায় লেখা আছে। বেশ, এই বই তো অনেকে পড়েছে এখনো পর্যন্ত, মানে নর্মাল মানুষ, সেলিব্রিটি, বা তোমার যারা বন্ধু তোমার বয়সী, এরকম অনেকেই পড়েছে। এই বইটা পড়ার পরে কারা কিভাবে তোমাকে মানে বলেছে এই বইটা সম্বন্ধে? মানে মনে করো বড়দের বক্তব্য এক ধরনের হয়, বাচ্চাদের বক্তব্য এক ধরনের হয়, তো বইটা পড়ার পর কার দৃষ্টিভঙ্গিটা কেমন, মানে কি কেমনভাবে বইটাকে পড়লো আর পড়ে কি পেলো? আচ্ছা, তো আমার একটা বন্ধু আমায় বলেছিল যে আমি যখন বইটা পড়লাম আমার মনে হলো আমি তোর সাথেই আছি। ইনফ্যাক্ট এই এক্স্যাক্ট কথাটা একটা আন্টিও আমায় বলেছিল, মায়ের বন্ধু। দেখো, আমার মনে হয় অন্য অন্য লোকেরা আমার বইটা কেন পড়বে, এটার অনেক কারণ আছে। কেউ ধরে নাও জানতে চাইছে জাপান দেশটা কিরকম, সে তাই জন্য কিনছে। এবার ধরে নাও কেউ জানতে চাইছে একটা ছেলে কিভাবে দেখছে, যেটা আমি বললাম, ওই জন্য কিনছে। এবার কেউ জানতে চাইছে যে আমি জাপানে কি করলাম, সেটার জন্য কিনছে। তো এদের 3 জন 3 রকম ভাবে বইটা পড়ছে। যে আমি জানতে চাই জাপান কিরকম, আমি অত ইম্পর্টেন্স দেবো না আমি কি নিজেকে নিয়ে লিখছি, আমি ইম্পর্টেন্স দেবো জাপানকে নিয়ে আমি কি লিখেছি। আমি এসব খুব অ্যানালাইজ করেই বলছি আর কি। তো আমার মনে হয় এই যদি আমি একটা অন্য পার্সপেক্টিভ ইউজ করে আমার বইটা পড়ি, তাহলে বইটা এই যে আমি পড়ছি ওটার পুরো পয়েন্টটাই চেঞ্জ হয়ে যাবে, আমার রিভিউটাই পাল্টে যাবে। ওকে, তো সেরকম ভাবে আমি বলতে পারছি না রিভিউ, বা তুমি যদি বলো একটা সার্টেন পার্সপেক্টিভ থেকে যে ধরে নাও কেউ জাপান নিয়ে জানবে বলে বইটা কিনছে। ওকে, তো বন্ধুরা বলছে যে আমার মনে হচ্ছে পড়ে আমি তোর সঙ্গেই ছিলাম, মানে জার্নিটা এরকম লেগেছে, আর বড়রাও তাই বলছে। আর কিছু মিস্টেরিয়াস ওপিনিয়ন বইটা পড়ার পরে কারোর? বইটা পড়ার পর কয়েকটা ওয়েবসাইটে আমি অনেক রিভিউ দেখেছিলাম, সবাই বলেছিল খুবই ভালো বই, খুবই সরল ভাষায়, বইটা খুবই ইন্টারঅ্যাক্টিভ। একজন বলেছিল খুব ইন্ডালজিভ বলেনি, বলছিল খুব ইন্ডালজিং। ওকে, তো রিভিউগুলো মেনলি ফোকাস করে যে লোকেদের ভাল লেগেছে পড়ে, সরল ভাষা একটা পজিটিভ রিভিউ হয়। আর একটা রিভিউ হয় যে খুব মানে ইন্টারঅ্যাক্টিভ বই, আমি এমন করে লিখেছি লোকে ইমাজিন করতে পারবে, অ্যাজ আই সেড, ওটাও একটা রিভিউ। আর ডিফারেন্ট অ্যাজ আই সেড পার্সপেক্টিভ যদি চেঞ্জ করে দেওয়া হয়, বইয়ের মতটাই পাল্টে যাবে। বেশ, আমরা এখান থেকে একটু বেরিয়ে আসি এবার। না, এই তুমি তো এত ছোট বয়সে লেখালেখি করছো,
বই পাবলিশও হচ্ছে, নতুন আরো কিছু লিখছো, চতুর্থ বই আসছে অলরেডি। তো আমার প্রশ্নটা একটু আলাদা। আমরা তো বহু মানুষকে বহু কিছু গিফট করি, তো বই গিফট করা কতটা উপযোগী আজকের ডেটে? আচ্ছা, এই যে তুমি এটা বললে, আমি ছোটবেলা থেকেই যখন কোনো বার্থডে পার্টিতে যাই, সবাই গিফট করে প্লেন একটা একটা খেলনা প্লেন গিফট করছে, আর একজন একটা ধরে নাও একটা খেলনা তলোয়ার গিফট করছে, আর আমি গিয়ে গিফট করছি একটা পাতি বই। আমার তখন পাতি বই লাগতো, পাতি শব্দটা বললাম, আমার তখন জিনিসটা পাতি লাগতো। কিন্তু আমি এখন মনে হয় বই গিফট করা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ বই গিফট করা মানে তুমি একটা পিস অফ নলেজ তুমি ওকে গিফট করছো, যেটাও পড়ে নলেজ গেইন করতে পারে। তো এটাই আমার মনে হয়। ইনফ্যাক্ট আমার ছোটবেলা থেকেই আমার প্রিয় মা আমায় বই সবসময় গিফট করতে বলতো, আমি খুব রেগেই যেতাম মাঝে মধ্যে। কিন্তু আমি এখন বুঝতে পারি বই গিফট করার ইম্পর্টেন্স, আর আমাকে কেউ যদি বই গিফট করে আমি তাতে খুবই খুশি হই। মায়ের বই গিফট করা, তো আমার যা মনে পড়ছে, তুমি অন্যান্য পডকাস্টে যা বলেছো যে মা তোমাকে একটা ডায়েরি গিফট করেছিল, সঙ্গে একটা বই, মানে সুকুমার রায়ের আবোল তাবোল। তো এই সুকুমার রায়ের আবোল তাবোল তোমার জীবনে মানে কি এফেক্ট ফেললো? পড়া হয়েছে বইটা? আমি তো বইটা অনেকবারই পড়েছি। আমি নিজে থেকে বলতে গেলে আমার সেরকম গোনা হয়নি, কিন্তু আমি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তরই সুকুমার রায়ের এই জনপ্রিয় বইটা পড়ি। কারণ আমার মনে হয় এই যে এই কবিতাগুলোর কোনো আসল মিনিং না থাকাতেও একটা এই যে র্যান্ডামনেসটা, এইটা খুবই এন্টারটেনিং পড়া। এবং আবোল তাবোল থেকে আমি পড়ে আমার বাংলার ভোকাবুলারি একটু বেড়েছে। কারণ কবিতাগুলোতে যদিও সিম্পল মনে হয়, কবিতাগুলোতে বেঙ্গলির অনেক শব্দ আছে যেগুলো ইউজুয়ালি লোকে জানে না। তো এটা থেকে আমার বাংলার ভোকাবুলারি ফার্স্ট বেড়েছে, আর আমার বাংলা কবিতা কি করে লিখতে হয় এইসব ব্যাপারে একটা আইডিয়া তো তখন এসেছিলই। আরও একটা জিনিস যেটা আমি জেনেছি তোমার পুরনো যত পডকাস্ট আছে সেখান থেকে, যে তোমার বাবার কাছ থেকে তোমার এই ইংলিশ লিটারেচার যেগুলো, সেগুলো শোনা বা পড়া, বা সেখান থেকে অভ্যেসটা তৈরি হওয়া। তো সেখান থেকেই উইলিয়াম শেক্সপিয়ারের সাথে একটা প্রেম, তার লেখার সাথে একটা প্রেম। বাংলায় রবীন্দ্রনাথ আছে, শরৎচন্দ্র আছে। তো শেক্সপিয়ারের থেকে কি রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের লেখা একটু বেশি শক্ত বা কঠিন? কঠিন না, কঠিন তো নয়। এবার দেখো, তুমি যেটা বললে, শেক্সপিয়ার একটা আলাদা টাইমে লিখতো। শেক্সপিয়ার যখন লিখতো তখন দুনিয়াটা অনেক আলাদা ছিল, এবং শেক্সপিয়ার ভারতীয় নয়। আর ভারতীয় যে টাইমটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতো বা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতো, সেই টাইমটা ব্রিটিশ রাজ ছিল। অবভিয়াসলি তো লেখার পুরোটা আলাদাই থাকবে, কারণ বেস্ট তুমি কোথায় লিখছো, তোমার গল্পের এনভায়রনমেন্ট, গল্পের ক্যারেক্টারগুলো ওভাবে ম্যাটার করবে। তো আমার মনে হয় এই তুলনা করে লাভ নেই। কিন্তু বলতে গেলে ভাষা কঠিন তো ডেফিনেটলি শেক্সপিয়ারের। যদি আমার শেক্সপিয়ারের অরিজিনাল ওয়ার্ক আমি ওর অরিজিনাল ভাষায়ও পড়েছি, ভাষাটা একটা আলাদা করে একটু অরিজিনালি একটু শিখে নিতে হয়, সেটা খুব কঠিন কিছু না। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অতুলনীয়। তুমি কম্পেয়ার করছো উইলিয়াম শেক্সপিয়ার, এটা পুরোপুরি আলাদা একজন লোক, আর আমাদের বাঙালি লেখকদের তো পুরোপুরি আলাদাই। মানে বলতে গেলে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প বা বই আমার খুবই ভালো লাগে, অতুলনীয় একদম। এবার তুমি আমাকে বলো, যারা মজার প্রশ্ন করি, খেলাধুলা তো এই বয়সের একটা মানে মেন জিনিস হওয়া উচিত, তো তুমি নিশ্চয়ই খেলাধুলা করো? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই খেলাধুলো করি। বেশ, এখন তো আইপিএল চলছে। হ্যাঁ, তো আইপিএল দেখা হয়? না, বিশেষ আমি এই বছর দেখি না আর কি। কোনো টিম এমন আছে খুব প্রিয়? আমার আরসিবি ভালো লাগে, কিন্তু হ্যাঁ, আমি বিশেষ আইপিএল তো দেখি না, আর ফলো আপ করা হয় না। তো আরসিবি ভালো কেন লাগে? বিরাট কোহলি আছে বলে? হ্যাঁ, অবভিয়াসলি, আর কি হবে। তো এটা আমি জানি অনেক জায়গা থেকে, অনেকগুলো সোর্স থেকে, যে বিরাট কোহলি আজকালকার যারা জেনজি আছে তাদের খুবই পছন্দের ক্রিকেটার। একটা জিনিস আমাকে বলো, যে তোমাদের যে বয়স, সেই বয়সে কিন্তু কম সময়ের মধ্যে না কোনো জিনিস ট্রেন্ডে আসার বেরিয়ে চলে যায়। হ্যাঁ, তো এটা কেন? আমার মনে হয় অ্যাটেনশন স্প্যান খুব কম এই জেনারেশনের। আমরা যদি কিছু ক্যাচ অন করি, আমরা সেটাকে বেশি দিন আর ধরে রাখতে পারি না। যে আমাদের খুব শর্ট অ্যাটেনশন স্প্যান, আমরা একটা জিনিস বেশিক্ষণ করতে পারি না, আমরা একটা জায়গায় বেশিক্ষণ বসে বই পড়তে পারি না, তাই সবাই ফোনেই মুখ গুজে আছে। কিন্তু এটা অ্যাটেনশন স্প্যান শর্ট, তাই লোকে একটা জিনিস বেশিক্ষণ ট্রেন্ডে চলে না, লোকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তা তোমার কি মনে হয় এখন ট্রেন্ডে কি চলছে? এখন তো আমি সেরকম জানি না কি চলছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা কি করছে এখন? আমার যারা খুব প্রিয় বন্ধু তাদের সোশ্যাল মিডিয়া নেই, কিন্তু তাছাড়া আরও কয়েকজন বন্ধু আছে ভালো যাদের সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আমি বিশেষ ক্যাচ আপ করি না। তারা এখন কি করবে, তারা পড়াশোনা করছে। বেশ, তুমি এই কথাটা বলো, তোমারই যারা বন্ধুরা দেখবে আর কি পডকাস্টটা, যাদেরকে তুমি চেনো না হয়তো, তাদেরকে তুমি বলো যে আজকের ডেটে সোশ্যাল মিডিয়াটা
তোমার মতন বয়সে একটা ছেলের কাছে কতটা ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট নয়? আমার কাছে ডেফিনেটলি কিছু ইম্পর্টেন্ট, কারণ আমি আমার অনেকটা পড়াশোনা সোশ্যাল মিডিয়া থেকে রিসেন্টলি করছি। ওকে। এবং খুবই হেল্প হচ্ছে। সোশ্যাল মিডিয়া একটা খুবই ভাস্ট, একটা পুরো মানে ওশানের মতো। তুমি যা জানতে চাও তা জাস্ট একটা সার্চ করো, এন্টার ক্লিক করো, হাই স্পিড ওয়াইফাই, এক্ষুনি উত্তর চলে আসবে। কোনো রিসার্চ কিছু দরকার নেই, জাস্ট এক্ষুনি চলে আসবে। তো এই যে কুইক অ্যাক্সেসটা, এটা খুব দরকার আমার লাইফে। আর আমার লাইফে সোশ্যাল মিডিয়ার আরেকটা পার্ট আছে, আমি ইন্টারনেট ইউজ করি, তো বইটা আমার MS ওয়ার্ডে লিখি, তো এটার খুব একটা গুরুত্ব। আর তাছাড়া আমি মাঝে মধ্যে ইউটিউব দেখে থাকি, তো সেটাই। এই যে কথাটা তুমি বললে যে কোনো একটা প্রশ্ন মনে হলো, আমি লিখলাম, গুগল সার্চ বারে গিয়ে লিখলাম, বা আজকাল অনেক AI চলে এসেছে, সেখানে লিখলাম যেটা আনসার পাবো, বা ইউটিউবে গেলাম, কোনো কন্টেন্ট যারা মেক করছে তাদের কোনো কন্টেন্ট মেকিং এরকম কোনো ভিডিও দেখলাম সেই টপিকের ওপরে, সেখান থেকে আমি কিছু শিখলাম বা জানলাম। তো তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় তো অনেক কন্টেন্ট মেকাররা অনেক রকমের কন্টেন্ট বানাচ্ছে, বা একটা নির্দিষ্ট টপিক নিয়ে অনেক কিছু অনেকে বলছে, কারটা সঠিক কারটা ভুল কি করে বুঝবো, বা কি করে আমরা জাস্টিফাই করব? আমার মনে হয় কয়েকটা ক্রিয়েটার নিজে যারা যেটা বলে তারা লেজিট সোর্সেস ইউজ করে বলে, আমি তাদেরই ভিডিও দেখি। না, সেটা একটা সাধারণ ছেলে মেয়ে কিভাবে আইডেন্টিফাই করবে? যদি খুব মানে সামান্যভাবে তুমি এটাকে বলো সাধারণভাবে, যাতে করে সবাই ব্যাপারটাকে বুঝতে পারে। যখন কেউ কিছু একটা সার্চ করে, রেলিভেন্সে বাই পপুলারিটি দিয়ে সার্চ করলেই চলে আসে। কারণ আমি দেখেছি যেই ভিডিওটা সবচেয়ে পপুলার হয়, মানে ওটাই ইউজুয়ালি ফ্যাকচুয়াল আমার মনে হয়। এবার যদি আমি খুব নিখুঁতভাবে ফ্যাক্ট চেক করতে চাই, আমাকে উইকিপিডিয়া পড়তে হবে। তুমি যখন কিছু রিসার্চ করো তখন তুমি কি উইকিপিডিয়ার উপরে বেশি ফোকাস করো, নাকি তুমি গুগল বা ইউটিউবের উপর বেশি ফোকাস করো? আমি যখন কিছু নিয়ে রিসার্চ করি স্পেসিফিক্যালি, আমি দুটোতেই ফোকাস করি না, আমি বই পড়ি। ওকে। আচ্ছা, আর আমার যদি খুব আউট অফ দ্য বক্স কিছু প্রশ্ন থাকে, তাহলে আমি আই গো টু গুগল। আর একটা খুব কুইক একটা জিনিস জিজ্ঞাসা করি, বই পড়ো, খুব ভালো কথা, বাট আমি কি করে বুঝবো যে আমি কোন বই থেকে সেই ইনফরমেশন পাবো? সেটা তো চয়েসের উপরে ডিপেন্ড করে। এবার আমি সেম জিনিস, অমর চিত্র কথা তো নিশ্চয়ই সবাই জানেন। এবার আমার কাছে অপশন আছে, আমি ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে এত মোটা একটা বই পড়বো, সেটাতে ফিল্টার থাকবে না, বাচ্চাদের জন্য বিশেষ লেখা নয়, অ্যাডাল্ট ব্যাপার স্যাপার থাকতে পারে। এবার আরেকটা হলো গিয়ে সেই বইটাতে মোটা বই, কোনো ছবি নেই, ছোট ছোট করে লেখা। এবার আমি ওইটা পড়বো নাকি অমর চিত্র কথার একটা ফ্রেঞ্চ রেভলিউশনের বই পড়বো, সেটা আমার উপরে ডিপেন্ড করছে। আমি অবভিয়াসলি অমর চিত্র কথাটাই পড়বো। তো যেটা আমার ভালো লাগে আমি সেটাই পড়ি, আমার দেখে যেটা পছন্দের মনে হয় আমি সেটাই পড়ি। কারণ আমার মনে হয় হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে বই পড়ার জন্য খুব নিখুঁতভাবে সিলেক্ট করতে হয়। তোমার দুখানা ট্যুর, একটা ইজিপ্ট, একটা জাপান, একটা 4 মাসের ট্যুর, একটা 12 দিনের ট্যুর। সম্ভবত ইজিপ্ট 12 দিনের ছিল, জাপানটা 4 মাসের ছিল। তো এই দুটো ট্যুরের মধ্যে তোমার বেস্ট ট্যুর কোনটা? কারণ দুটো নিয়ে তুমি লিখেছো। আমার বেস্ট লেগেছে জাপান, কারণ আমি অতদিন ছিলাম, তো আমার একটা মানে জাপান ইজ লাইক মাই সেকেন্ড হোম কান্ট্রি বেসিক্যালি হয়ে গেছে। আমি জাপানে আমি রিমেম্বার করি আমি কি করতাম। আমি সকালে উঠতাম, ওইখানকার সিরিয়াল খেতাম, একটা শপিং মল ছিল ইউমে টাউন, ওখানে গিয়ে গ্রোসারিজ কিনতাম। সব মনে করলেই খুব নস্টালজিক হয়ে যায়। আমি আর আমার বাবা দুজনেই মাঝে মধ্যে বলে দেখি চলো আবার জাপান চলে যাই। তো ওটাই আর কি, ওটাই খুব মিস করি জাপানকে। আমি চাই ফিউচারে আবার যদি কোনো রকম অপরচুনিটি হয় আমি ঠিক ঢুকে জাপানে চলে যাব, মা বাবাকে নিয়ে যাব। তো এটাই আমার জাপানকে নিয়ে আমি এইটা খুবই সিরিয়াস। ইজিপ্ট আমি বলবো দারুণ একটা দেশ, ইজিপ্টের মতো দেশ আর হয় না। আমাদের যদি হিস্ট্রি আমি র্যাঙ্ক করি হিসেবে সবচেয়ে টপে থাকবে ইন্ডিয়া, অবভিয়াসলি সেকেন্ড টপে থাকবে ইজিপ্ট। ইনফ্যাক্ট আমার না মনে হয় ইন্ডিয়ার অনেক হিস্ট্রি যেহেতু কভার করা হয়নি এখনো, তো উই ক্যান রিয়েলি সে, বাট আমার মনে হয় ইজিপ্ট অলওয়েজ উইল বি দ্য সেকেন্ড হাইয়েস্ট। কারণ ইজিপ্টের মতো হিস্ট্রি যদি কোনো দেশের হয়, তাহলে ওই দেশের সবকটা নাগরিকের গর্ব হওয়া উচিত। কারণ অত হিস্টোরিক্যালি রিচ, ট্র্যাডিশনালি রিচ দেশ আমি দেখিনি ইন্ডিয়ার ছাড়া। তুমি যে এই বইটা লিখলে, দ্য ইন্ডিয়ান কিড ইন ইজিপ্ট, তো এই বইটা মানুষ কেন পড়বে? এর ভিতরে যদি কি আছে একটু এসেন্সটা তুমি ছোট করে একটু দর্শকদেরকে বলো। একটা 12 বছরের ছেলে কিভাবে দেখছে ইজিপ্ট, এই বইটা লোকে এই জন্যও পড়বে কারণ আমি যেখানেই গেছি আমি খুব ডিটেলে লিখেছি যে এনভায়রনমেন্ট কিরকম দেখতে, খুব ডিটেলে জায়গার ডেসক্রিপশন দিয়েছি যাতে আরো ক্লিয়ারলি লোকে ভিজুয়ালাইজ করতে পারে যে কি হচ্ছে। আর আমি অনেক জায়গায় এমন করে লিখেছি যাতে লোকের পড়তে খুবই এন্টারটেইনিং লাগে। ইনফ্যাক্ট আমি এটাও করেছি যে কয়েকটা জায়গায় আমি এত ডিটেলে লিখেছি হিস্ট্রি নিয়ে, লোকে বুঝে যাবে। আমি তো প্রথমে বই লেখার শুরুতে একটা টাইম লাইন দিয়ে দিয়েছি, যারা মানে কেউ কিছু হিস্ট্রি না জানলে সেটা পড়লে একটা আইডিয়া চলে আসবে, আচ্ছা এরকম এরকম হয়েছিল। কিন্তু আমি এমন করেও লিখিনি যে মনে হবে একটা হিস্ট্রি নিয়ে বই পড়ছে।
বাচ্চা ব্যাপারটা রেখেছি, কারণ আমি অবভিয়াসলি একটা বাচ্চা। তো ব্যাপারটা কি হলো, এই বইটায় আমি একটু দেখাতে চাই ক্যামেরাটাকে, এটা আমার 4 মাসের এক্সপিরিয়েন্স, আর এইটা আমার 12 দিনের এক্সপিরিয়েন্স, যথেষ্ট মোটা তুলনামূলক, কারণ আমি যেহেতু খুব ডিটেলে লিখেছি হিস্ট্রিটা নিয়ে, একটু মোটা হয়েছে। কিন্তু এবার লোকে ভাববে হিস্ট্রি আমার ভাল লাগে না, কিন্তু ইজিপ্টের হিস্ট্রি ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড, তো ভাল লাগতেই হবে, এত ইন্টারেস্টিং। আর আমরা প্রত্যেকটা জায়গা যেখানে গেছিলাম আমরা গাইড রেখেছিলাম, কারণ অবভিয়াসলি গাইড রাখলে ওখানকার গাইডরা খুবই শিক্ষিত হয় আর খুব ডিটেলে আমাদের জায়গাগুলো নিয়ে ডেসক্রিপশন দিয়েছিল, তো কোনো রকম প্রবলেম হয়। এবার একটা মজার প্রশ্ন করি, আমার পার্সোনালি হিস্ট্রি নিয়ে এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমার মনে পড়ে আমি যখন বোর্ড এক্সাম দিই, মানে মাধ্যমিকে আমার যে ভাইভা হয়েছিল, স্কুলেই হয় সব মাধ্যমিকের ভাইভাগুলো, 9টা প্রশ্ন করেছিল, আমি না শুধু পাস করেছিলাম, স্যার জানি না, পারবো না, আর মনে নেই, এই ছিল আমার উত্তর। তুমি যে এত হিস্ট্রি জেনে তুমি এটাকে নোট ডাউন করলে এবং একটা বই ছাপা হলো, তুমি মনে করে লিখলে কি করে এত কিছু? প্রথমত আমি ইজিপ্টের হিস্ট্রি নিয়ে অনেক কিছু জেনে গেছিলাম, ওকে, এবং একটা জিনিস আমি ওখানেও ডায়েরি নিয়ে গেছিলাম, মানে একটা প্রি রিসার্চ ছিল এর পেছনে। প্রি রিসার্চ ছিল, কিন্তু আমরা এমন এমন জিনিস জানতে পারি যেটা ইজিপ্টের হিস্ট্রি নিয়ে ইউজুয়ালি লোকে জানে না। একটা ফ্যাক্ট বলি, আমি তারপরে বলছি ব্যাপারটা নিয়ে। এডফু টেম্পল একটা টেম্পল আছে, ওখানে একটা রুমের ভেতরে 137 খানা পারফিউমের রেসিপি আছে, দেওয়ালে ইনস্ক্রাইব করা পুরো ডিটেলে, মানে কতটা ফোটা কোন ইনগ্রিডিয়েন্ট দেবে সেরকমই। আর ফ্রান্স যখন 1799-এ নেপোলিয়ন এসে ইজিপ্টে ঢোকে, ইনভেড করে, তখন ফ্রান্স ওই সব জিনিস নিয়ে গিয়ে প্যারিসে চলে যায়। তারপরে ফ্রান্স ওই সব রেসিপি এখনো ইউজ করে, এইটা আমাদের গাইড বলেছিল, এখনো তাই, এই জন্য নাকি এইসব ইউজ করে ফ্রান্স ইভেনচুয়ালি পারফিউমের ব্যাপারটা ডেভেলপ করে। তার মানে আমরা পারফিউম নিয়ে এত মাতামাতি করি যে ফ্রান্সের পারফিউম এত ভালো বা প্যারিসের, এক্স্যাক্টলি, তো এইগুলো সব বলছো ইজিপ্ট থেকেই এসেছে। হ্যাঁ, এরকম আবার ইন্ডিয়াতেও দেখা যায়, মানে ইন্ডিয়াতে আমি এই সেন্সের কথা বলছি না, এরকমও দেখা যায় ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে এসে অনেক কিছু চুরি করে নিয়ে চলে গেছে, তারপর ওটা বলে আমরা এটা বানিয়েছি, আমরা এটা বানিয়েছি। তো আমরা ইজিপ্ট বলে যেটা বুঝি পিরামিড, পিরামিড ছাড়া তুমি ইজিপ্টে কি কি পেয়েছো? যখনই গাইড কিছু বলতো আমি সেটা নোট ডাউন করতাম, ঠিক আছে, মানে যা শুনতাম সেটা একটা শর্ট নোট নেওয়া হতো সঙ্গে সঙ্গে। ধরে না আমার কিছু মনে নেই, আমি একটা জায়গায় গিয়ে ছবি তুলেছি, এবার আমি ওই ছবিটা দেখছি, অনেকক্ষণ ধরে দেখছি, কালার অবজার্ভ করছি, স্কাইটাকে অবজার্ভ করছি, তারপর ওই জায়গাটা ডেসক্রিপশনও দিচ্ছি কিরকম জায়গাটা দেখতে। হ্যাঁ, আমি এই বইয়ের মধ্যে খেয়াল করলাম কিছু ছবিও আছে, ছবিগুলো কি তোমারই তোলা? না, ছবিগুলো কয়েকটা আমার তোলা, কয়েকটা মায়ের তোলা, আবার কয়েকটা বাবার তোলা। ওকে, মানে সবকিছু অ্যাকুমুলেট করে দেওয়া হয়েছে, যেগুলো প্রয়োজনীয় ছিল। আমরা একটু ইজিপ্ট থেকে বেরিয়ে আসি। এই যে এত মোটা বই যেটা তুমি দেখালে, যে প্রথম বইটার ভলিউম এর 2/3 ছিল, এটা অলমোস্ট এটা একটু বেড়েছে। তো এই যে তুমি 3টে বই লিখে ফেলেছো, এত মোটা একটা বই লিখেছো, লেখালেখি করতে গিয়ে তোমার নিজস্ব জীবনে কি কি ইম্প্যাক্ট পড়লো? মানে নিজের জীবনের কাজও কি গুছিয়ে করো এরকম ভাবেই বই লেখার মতন? না, আমি মোটেও গুছিয়ে আমার জীবনে কাজ করি না। আমি আচ্ছা ধরে নাও আমি অনেকক্ষণ ভিডিও দেখলাম, আমার ভিডিও দেখে আমার দেখতে ভালো লাগছে, কিন্তু আমি দেখে স্যাটিসফাইড হব না, আমার কোথাও না কোথাও মনে লাগবে যে আমার না ঠিক, মানে ভালো করে সময়টা কাটালাম কিন্তু আমি এনজয় করলাম না, ভেতর থেকে এনজয় করলাম না, যে কারণ আমি কিছু পজিটিভ কিছু করিনি। এবং কিন্তু আমি যদি ওই টাইমটায় ল্যাপটপেই আছি, যদি আমি বই লিখি, বই লিখলে আমার ব্রেনে থাকে যে আমি, আচ্ছা আমার হার্টে থাকে রাদার, আমি একটা কাজ করেছি। আমার বই লিখতেও খুব ভালো লাগে, তো 2 in 1 হচ্ছে, তো আমার এটা খুবই ভালো লাগে, বই লিখলে আমার মুড ভালো হয়ে যায়। আমি ল্যাপটপ 3-4 বছর ইউজ করার পরে আমার টাইপিং স্পিড খুবই ফাস্ট, কিন্তু আমি বই লিখতে লিখতে আমার প্রচন্ড আরো অনেক স্পিড বেড়ে গেছে। আমি মানে স্ক্রিনের দিকে না টাইপ দিকে অনেক স্পিডে টাইপ করে ফেলি, তো আমার খুব তাড়াতাড়ি বই লেখা হয়ে যায়, আমার ল্যাপটপে টাইপিং স্পিড ইমপ্রুভ হয়েছে, এটা একটা কথা। আমার তো অনেক বন্ধুরা এরকম আছে যারা এখন তোমাকে দেখে লেখালেখি করতে চায় বা লেখার চেষ্টা করে, তুমি তাদেরকে কিছু সাজেশন করতে চাও যে লেখাটা কোথা থেকে শুরু করবে বা কিভাবে শুরু করবে? আমি যা যা এখানে বলছি আমি ওদেরও ওটাই বলি, যে এমএস ওয়ার্ডে লিখতে হবে, এবং পাবলিশার্স কন্ট্যাক্ট হলে একটু গুগলে দেখতে হবে, ওদের ওয়েবসাইটস দেখতে হবে, ওদের ইমেল নীতি কন্ট্যাক্ট করতে হবে, এগুলোই আমি ওদের বলি। ইনফ্যাক্ট আমার আলাদা কিছু রাখি না। আর রিসার্চ পার্ট যেটা নিয়ে তুমি লিখছো, সেটার উপর কিছু রিসার্চ করার থাকে আলাদা করে? না, সেরকম কিছু থাকে না, কিন্তু যদি আমি কিছু আউট অফ দ্য ওয়ে গিয়ে জানতে চাই, যেরকম ধরে নাও এই যে ইজিপ্টে গেছি, আমি একটা নাম ভুলে গেছি, ধরে নাও একটা দেবতার নাম ভুলে গেছি ইজিপশিয়ান মাইথোলজিতে, আমি মনে করি ওই দেবতাটা কিরম ছিল, বা ধরে নাও একটা বই খুলে নিলাম, ইজিপ্টের দেবতাদের নাম আছে, সেখান থেকে দেখে নিই, ব্যাস এরকম হয়ে যায়। টুকটাক রিসার্চ, আমার বিশেষ আর কিছু দরকার হয় না। সমৃদ্ধ, আমি এটা শুনেছি তোমার মায়ের সাথে মাঝে মধ্যেই তোমার পজিটিভ কিছু ডিবেট হয়। আচ্ছা, হ্যাঁ। তো এই পজিটিভ ডিবেটটা কেমন? মানে আমাদেরও ছোটবেলায় হতো বা এখনো হয় মায়ের সাথে ঝগড়া, বাট তোমার নাকি একটু আলাদা রকমেরই ঝগড়া হয়, একটু বলো সবাইকে।
এরকম অনেক রকম হয়। আমার বাবার সাথে আমি বেশি সেটা করি, বেশি বাবার সাথেই বলা যেতে পারে। ধরে নাও আমি আর বাবা কিছু নিয়ে ডিসকাশন করছি, হিস্ট্রি বা পলিটিক্স, সেটাতে যদি দুজনের মত একসাথে মিলছে না, তাহলে আমরা পরে বসে প্রপারলি ওটা ঠিক ঝগড়া না, ওটা মানে ডিবেট আর কি, ইনফরমেশন এক্সচেঞ্জ করে ডিবেট যে কে ঠিক সেটা জানার জন্য। তো এই পজিটিভ ডিবেট মানে তোমার মনে বা তোমার মস্তিষ্কে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, বা তোমার না আমি অনেক কিছু জানতে পারি আর কি। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি জানি তোমার বিষয়ে, তুমি নাকি মানে ভেরি রিসেন্টলি চিনি খাওয়া ছেড়ে দিয়েছো। আমার এমনি ইচ্ছা হয়েছিল, আমি অনেক কিছু রিসার্চ করছিলাম চিনি কেন হার্মফুল, কি করে হার্ম করে, নট অনলি ফিজিক্যাল হেলথ হার্ম করে, মেন্টাল হেলথে অনেক হার্ম করে চিনিতে, আমি ছেড়ে দিলাম, ইচ্ছে হলো তাই। মানে এটা তুমি রিসার্চ করলে যে চিনিতে অনেক কিছু এমন আছে আমার যেগুলো এরকম হয়েছে, আমি 2 মাস মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইসে হাত দিইনি, এরকম আমি টাইম কাটিয়েছি। কারণ আমার জানি না আমার এটা কেন হয়, আমি কিছু যখন মনে হয় আমি এটা করবো তখন আমি করেই ছাড়ি, সেটা আছে, কোনো এক্সেপশন নেই যে না আমি করবো না। আমি চিনি যখন আমি ছেড়ে দিয়েছি মানে একদম ছোবো না ওরকম নয়, আমি কারেন্টলি আমি তো একটা সময় পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, এখন আমি 3 গ্রামের নিচে খাই, কারণ নাহলে আমার মা বাবা আমায় মারধর করা শুরু করে দেবে মনে হয়। কারণ আমার বাড়িতে অনেক ব্রেড কেনা হয়, আমি ব্রেডটা আমিই খেতাম, মাঝখানে আমি খাওয়া ছেড়ে দিলাম, এবার 1 গাদা ব্রেড জমে আছে, তো কি করা হবে, তাই আমায় বলিদান দিয়ে আমি খাচ্ছি 2-3টে করে, যাতে মানে 3 গ্রামের নিচেই থাকছে, কিন্তু আমাকে তাও এই 3 গ্রামের নিচে একটু মেপে খাই। কিন্তু আর মাঝে মধ্যে যখন চিট ডে করা হয় তখন আমি একটু এক্সটেন্ডে যাই। আচ্ছা, চিট ডেও হয়? হ্যাঁ, মানে ওটা মাসে 2বার মতো এরকম। মাসে 2বার মতন, মানে এই জিনিসগুলো, এই ট্রেন্ডগুলো কি এখন সবার মধ্যেই, মানে তোমাদের বসে যারা আছে? বিনা চিনি খেয়ে থাকাটা ইজ নট হার্ড। বিনা চিনিরও চকলেট পাওয়া যায়, হেলদি ডার্ক চকলেট, বিনা চিনিরও আইসক্রিম পাওয়া যায়, একটু প্রাইসি হতে পারে কিন্তু তাও পাওয়া তো যায়, খাওয়া তো যাবে না, সো ম্যাটার করে না। তো আমি আমাদের ছোটবেলায় তো রোজ বিকেলবেলা চাউমিন এগ রোল হলে ভালো হতো, বা তোমাদের চিট ডেটা কি জিনিস? চিট ডে একদিন যেখানে খাওয়া যায় চাউমিন এগ রোল এসব, মানে একদিন যেখানে খাওয়া যায়, মানে রোজ না খেয়ে একদিন যেখানে খাওয়া, মানে ওই দিন আমার শরীরকে আমি চিট করছি। হ্যাঁ, আমি শরীরকে ধোকা দিচ্ছি, ধোকা দিয়ে আমি খারাপ খাবার খাচ্ছি, হ্যাঁ সেটাই বোঝাতে চাইছো। বেশ, তো তোমার প্রথম বই জাপানে গিয়ে ঘুরতে, জাপান নিয়ে তোমার লেখা, দ্বিতীয় বই লকডাউনের সময় লেখা, তৃতীয় বই ইজিপ্টে। তো আমরা প্রথম আর তৃতীয় নিয়ে গল্প করে ফেলেছি এতক্ষণ। দ্বিতীয় বই যেটা তোমার লকডাউনে লেখা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ লকডাউনের সময় আমরা যারা বড় মানুষ তারাই সারাদিন বেশ বোর হয়েছি, কারণ ঘরে থাকাটা একটা খুব কষ্টকর বিষয় সারাদিন। আচ্ছা, আমি প্রথমে বলে দিই, আমি লকডাউনে কিন্তু একদমই বোর হইনি। ইনফ্যাক্ট আমার মা আর বাবা দুজনেই তো আউট অফ স্টেশন থাকে মাঝে মধ্যেই, কেউ বাড়ির বাইরে নেই, দাদু দিদাও আছে, সবাই আছে একসাথে, তো কোনো প্রবলেম হয়নি, আমরা সবাই একসাথে এনজয় করেছি। তো লকডাউন পিরিয়ডটা আমার খুবই মজাদার কেটেছে। তো তুমি যেটা বলছিলে, আচ্ছা, লকডাউন পিরিয়ড তাহলে তোমার খুব মজারই কাটছিল। এবার যখন তোমার লকডাউন পিরিয়ড মজার কাটছে, সেই সময় তোমার কি এটা মনে হলো যে আমি এই লকডাউনটা নিয়ে লিখবো এক্সপিরিয়েন্স নিয়ে, নাকি তোমাকে কেউ বললো যে লেখার জন্য? প্রথমত আমার লকডাউন নিয়ে এক্সপিরিয়েন্স তো আমি 2023-তে লেখা স্টার্ট করি। আমার লকডাউনের সময় আমার 2বার কোভিডও হয়েছিল, খুব ইন্টারেস্টিং একটা প্লট হতো। 2023-তে যখন আমি আমার প্রথম বই পাবলিশ করতে যাই, তখন আমার পাবলিশাররা নিজে থেকেই জিজ্ঞেস করে যে আমরা তোমার সেকেন্ড বই কখন পাবো। আমি খুব চাপে পড়ে যাই, আমি কি নিয়ে লিখবো, তখন আমার লকডাউনই মাথায় আসে প্রথম, আর তারপর আমি ওটা নিয়ে লিখে ফেলি, আর কি করব। আর আমার মনে হলো এই বইটার গুরুত্ব হবে 10-20 বছর পর, যখন লকডাউনের ব্যাপারটা কেটে যাবে, যখন একটা নতুন জেনারেশন উঠে আসবে যারা জানতে চাইবে লকডাউন আচ্ছা কিরকম কাটিয়েছিল লোকেরা, যারা লকডাউন এক্সপিরিয়েন্স করেনি তাহলে জানতে পারবে। তো এই 7-8 বছর বয়সের একটা ছেলে কিরকম করে দেখছে, কিরকম করে কাটাচ্ছে। 4 নম্বর যে বইটা তোমার পাবলিশ এখনো হয়নি, হবে। আমি শুনেছি এর ভেতরে নাকি তোমার মায়ের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে, তুমি যদি রিভিল করো ব্যাপারটা। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা মায়ের ডায়লগ না, আমি ঠিক শিওর নই মা কোথা থেকে শুনেছি, কিন্তু আমার মনে হয় অনুপম রায়ের একটা বিখ্যাত গান আছে সেখান থেকে, ওই আমাকে আমার মতো থাকতে দাও, ওই গানটা খুবই জনপ্রিয় গান। ওখান থেকে একটা লাইন আছে, সব পেলে নষ্ট জীবন, ওটাই আমি মাকে বলেছি, মানে আমার মা একটা এক্সপিরিয়েন্সের সময় বলেছিল, কিন্তু কোন এক্সপিরিয়েন্সে বলেছিল সেটা তো আমি বলবো না, কারণ দর্শকদের বইটাই পড়তে হবে। তো হ্যাঁ, এটাই আমি বলবো। ওকে, ভেরি গুড। সমৃদ্ধ, তোমার সাথে কথা বলে আমার দারুণ লাগলো। আমি তো নিজে অনেক কিছু শিখলাম, আশা করি এই পডকাস্ট দেখে যারা দেখবে আর কি, তারা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা আমার মনে হয় যে তুমি যেই বড় হয়ে উঠছো বা এত কিছু করছো, এর পিছনে আমার সব থেকে বড় অবদান মনে হলো তোমার প্যারেন্টসের। তোমার প্যারেন্টস তোমাকে যেভাবে গাইডলাইন দেয়, তোমাকে যেভাবে ডিসিশন মেকিং করতে শেখাচ্ছে বা জীবনবোধ তৈরি করছে একটু একটু করে, এইভাবে আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসের তাদের সন্তানকে উদ্বুদ্ধ করা উচিত এই ওয়েতে। এবং তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের একটা
অঙ্গীকার রেখে আজকে পডকাস্ট শেষ করছি। তোমার আগামী দিনের সবকটা বই যেন বেস্ট সেলার হয়, সেটাই আমি ভগবানের কাছে কামনা করি। এবং তোমরা যারা বন্ধুরা এতক্ষণ ধরে পডকাস্টটা শেষ পর্যন্ত দেখলে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করে জানিও সমৃদ্ধের বই কেমন লাগলো, এবং সমৃদ্ধ যে আগামী বইটা লঞ্চ করছে সেটা পড়ার জন্য তোমরা কতটা উৎসুক, এবং সমৃদ্ধের কাছে যদি তোমাদের কোনো পার্সোনাল কোশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের প্রতিটা কমেন্টের আনসার করার। এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের মনের জোর বাড়াও। আবার দেখা হবে প্রেমকথা স্টুডিওর কোনো অন্য পডকাস্টে অন্য কারোর গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।